বিদ্বেষমূলক বক্তব্য। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের আন্দোলনকারীদের মাঝে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সেদিন প্রায় 3 শতাধিক শিক্ষার্থী আহত হয় ছাত্রলীগের তাণ্ডবে। শুধু তাই নয়, নারী শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণ মাত্রা ছাড়ায় সকল নির্লজ্জতার। স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। নারীর প্রতি এ কেমন সহিংসতা! মা ও বোনের উপর এই জুলুম মেনে নিতে পারেনি কেউ। ওই দিন যে মেয়েগুলো আসলে মাঠে ছিল, তাদের কাছে একদম যে তার বিশ্বাসের যে জায়গাটি, অন্তত আমার ক্যাম্পাসে আমি সেফ, আমার ভাইদের হাতে আমি সেফ, সেই মানে জায়গাটাও একদম নড়বড়ে হয়ে যায়। তারা আসলে ওই সময় মানে খুবই বিধ্বস্ত ছিল যে আসলে তারা কি করবে। 15 তারিখ দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ রামদা হকি স্টিক নিয়ে যৌথভাবে হামলা চালায়। ছাত্রলীগের সন্ত্রাসীগুলো বিশাল বিশাল চাপাতি হাতে নিয়ে ধৈরা ধৈরা জবাইকর ধরনের স্লোগান দিয়ে তারা হচ্ছে গিয়ে ভিসি ভবনের চারপাশে অবস্থান নেয়। আর অবস্থান নিয়ে তারা হচ্ছে ক্রমাগত আমাদের দিকে কাচের বোতল ছুঁড়ে মারতে থাকে। ওই সময় আমাদের বেশ কিছু ভাই আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, মাথা ফেটে যায়, পা ফেটে যায়, অনেক রক্তাক্ত অবস্থা হয়ে যায়। তখনই সবাই প্রচন্ড ভয় পেয়ে ভিসির বাসার দরজায় হচ্ছে গিয়ে আঘাত করতে থাকে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলতেছে। কিন্তু ভিসি কোনো সাড়া শব্দ দেয় না। এবং একটা পর্যায়ে পুলিশ হচ্ছে বাইরে অবস্থান নেয় এবং পুলিশের সহায়তায় ছাত্রলীগের সন্ত্রাসীগুলো ভিতরে চলে আসে। ছাত্রলীগের সন্ত্রাসীগুলো আমাদের উপর হামলা করতে থাকে। মোটামুটি কতক্ষণ ছিল সেটা আমি জানি না। আমার সারা শরীর রক্তে ভেজা ছিল। আমাদের নিচেও অনেক স্টুডেন্ট চাপা পড়েছিল। আমরা যখন উঠি আর তাদেরকে টেনে উঠাই, অনেকে সেন্সলেস হয়ে গিয়েছিল ওই চাপাচাপির মধ্যে। তখন আমরা দেখি যে নিচে ফ্লোরে মানে রক্ত দিয়ে ভরা, সাদা টাইলস রক্ত দিয়ে ভরে গেছে, আমাদের সবার জামা রক্তে ভেজা। তখন আসলে কারণ এই যে ব্লিডিং যে হচ্ছে, ওদের এই ব্লিডিং বন্ধ করানোর মতো কোনো ব্যবস্থা ওখানে নাই। ঢাবি ও মেডিকেলে ছাত্রলীগের হামলার সংবাদ শুনে ছাত্র শিবিরের ঢাকার শাখাগুলো এগিয়ে এসে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে যায়, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 15 তারিখে যখন আমাদের বোনদের উপর আক্রমণ করে, এবং এই আক্রমণটা করছিল হচ্ছে ছাত্রলীগের সাথে কিছু বহিরাগত টোকাই এবং সন্ত্রাসীরা এসে হামলা করে। যখন তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিতে গেছে, ওইখানেও মূলত হামলা করে। মেডিকেলে এসে আমাদের উপর হামলা করতেছে, তাদেরকে প্রতিহত করাটা আসলে দরকার যে কোনো ভাবেই হোক। এখানে হচ্ছে 2টা মহানগর আসে মেডিকেলের দিকে, যে কেউ যদি থাকে ওই সময় প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিহত করবো, এরকম একটা ব্যাপার। 16 জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দেশপ্রেমিক সংগঠন বিক্ষোভে রাস্তায় নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলায় হতাহত হয় অসংখ্য আন্দোলনকারী। মোটামুটি বলা যায় যমুনা বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, এই 3টা শিক্ষা প্রতিষ্ঠান মিলে আমরা যে 16 তারিখে আন্দোলনটা করেছিলাম, সেটা আমাদের পুরান ঢাকার এরিয়াতে একটা বলা যায় যে ঐতিহাসিক আন্দোলন ছিল। এইখানে 16 তারিখে আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছিল। এসি গোলাম মুস্তফা, লালবাগ জোনের ডেটেকটিভ ব্রাঞ্চ, আমাকে ডেকে আলাদা করেই কোনো কথা নেই বার্তা নেই টেনে নিয়ে যাচ্ছিল। আমার ডান হাত ভাঙা ছিল, যে 15 তারিখে ছাত্রলীগের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল, ডান হাত গলায় ঝোলানো ছিল। যখন আমাকে আদালতে উঠায় নিয়ে, তো মোটামুটি 2 দিন তারা গুম রেখেছিল, কাউকে বলে নিয়ে আমাকে কোথায় রেখেছে। তখন মূলত আমি জানতে পারি যে এখানে 11 জন শহীদ হয়েছে, এবং আমার পিছনে যারা আসতেছিলেন যে তাদের মধ্যে 3 জনকে ওই জায়গাতে মেরে ফেলেছিল। রংপুরে পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা হয়ে প্রথম শাহাদাত বরণ করেন আবু সাইদ। চট্টগ্রামে ওয়াসিম, ফারুক, শান্ত, শাওন সহ সারা দেশে 6 জন শহীদ হন। দাবানলের মতো এই শাহাদাতের বেদনা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে।
আন্দোলনে যাওয়ার প্রথম কারণ হলো আমার যে ভাইয়েরা যারা শহীদ হইতাছে, যারা নিহত হইতাছে, যারা আহত হইতাছে, তাদের কথা চিন্তা করে আমি আর ঘরে আর থাকতে পারি না। শুরুর দিকে তো আমরা আন্দোলনে যাইনি, আমি বা আমার পরিবারের কেউই আমরা আন্দোলনের ব্যাপারে অতটা সিরিয়াস ছিলাম না। যখন ওই যে আবু সাইদ মারা গেল, এরপরে তো পুরো বাংলাদেশে নাড়াচাড়া দিয়ে উঠছে, তখন আমাদেরও খারাপ লাগছে। আমি তো মুয়াজ্জিন মানুষ, আমরা তো কমি মাদ্রাসা লেখাপড়া করছি, তো মূলত সরকারি চাকরি তো পাবো না। তো যা হোক, পরে দেখি আবু সাইদের মতো যে মানুষ মারতেছে, এই যে মানুষ মারা ব্যাপারটা কিছু হইলে মানে গুলি করব। 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সাথে সাথে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। এই পরিস্থিতিতে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ছেড়ে এই রাতের বেলায় কোথায় আশ্রয় নেবে তারা? বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের মানবিক শিক্ষক ও শিক্ষিকারা। বিশেষ করে আমাদের যারা ফিমেল আমার কলিগ যারা, তাদের সাথে আমি কথা বললাম যে আমরা আসলে কি করব, যেহেতু ছাত্রদের এত সমস্যা। তো তখন আমার সরাসরি শিক্ষক উনিও ছিলেন এবং আমার জুনিয়র কলিগ ওরাও ছিল। তো ওরা আমাকে বললো যে আসলে আমরা কাজ করতে পারি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের বাসায় ভাগ করে নিয়ে যেতে পারি। তো আমরা তখন ওদেরকে নিয়ে আসলাম। এদিন ঢাবিসহ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে হামলা করে পুলিশ। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার। প্রচণ্ড দমন নিপীড়নের ফলে অনেকেই হাল ছেড়ে দেয়। ক্যাম্পাস বন্ধ হওয়ায় আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। হয়তো এই অধিকার আর ফিরে পাওয়া হবে না। এই নিকষ অন্ধকারে যখন একে একে নিভে যায় সব আশার আলো, ঠিক তখনই আলোর মশাল হয়ে রাজপথে দাঁড়িয়ে যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাবলিক বন্ধ হওয়ার পরেই প্রাইভেট দাঁড়িয়ে গিয়েছে। তারা অত্যন্ত সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে নিয়ে গেছে এবং সারা দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মানুষ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে আসছে। এই পরিস্থিতিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক প্রকার দমিয়ে দেওয়া হলো, তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের জায়গা থেকে এগিয়ে এসেছে। 18 তারিখে আমার সাথে আন্দোলন করেছিল বুয়েটের ওই অঞ্চলটাতে। তো ওই দিন এক ভাই আমাদের সাথে আন্দোলন করে 19 তারিখে যখন আমি হাসপাতালে খোঁজ নিতে দেখি যে ওই ভাই একটা ট্রের উপর শোয়ানো আছে, তাজা নিথর দেহটা পড়ে আছে, শহীদ হয়েছে সেই ভাই। 18 জুলাই যখন ব্র্যাক ইউনিভার্সিটির অফিসিয়ালি শুরু করে, যখন জানতে পারলাম যে ওখানে খুব বাজে অকারেন্স হচ্ছিল, তখন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, এআইইউবি, ইউআই ইউনিভার্সিটি সবাই মিলে দুপুরবেলা থেকে শুরু হয়। আমাদের মেইন কার্যক্রম হলো বসুন্ধরা এখান থেকে শুরু করে পুরো জায়গাটা আমরা যে রামপুরা রাস্তাটা ব্লক করব আমাদের আন্দোলনের জন্য। আন্দোলন আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মর্যাদাটা অন্য জায়গায় নিয়ে গেছে, কারণ তারাই আসলে এই আন্দোলনের দ্বিতীয় ধাপের যে হাল তারা কিন্তু ধরছিল, তারাই এই তরিটাকে সামনে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে এই যাত্রাবাড়ি এরিয়াতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে করে তারা মাঠে থেকে ওই যাত্রাবাড়িটাকে ব্লক করছিল, এটা আসলে অবিস্মরণীয়। এ সাইডে তামিরুল মিল্লাতের স্টুডেন্টরা যেভাবে করে উত্তরাতে যখন ছাত্রলীগ ব্যাপকভাবে গুলি করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছিল, হত্যা করছিল, ঠিক সেই সময়ে মিল্লাতের মাদ্রাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রলীগকে হটিয়েছে। এভাবে করে আমরা এই আন্দোলন, পুরো আন্দোলনটাকে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সবাই একাকার হয়ে এই আন্দোলনটাকে আসলে সফলতার জায়গায় নিয়ে গেছে। 18 জুলাই ছাত্রছাত্রী, তাদের বাবা মা ও স্বজনেরা নেমে আসে রাজপথে। এ আন্দোলন রূপ নেয় গণবিক্ষোভে। মুহুর্মুহু গোলাগুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে এক ভয়ঙ্কর অস্থিরতায় দিন কাটে দেশবাসীর। দেশ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। পুলিশ, বিজিবি, র্যাবের নির্বিচার গুলিতে প্রাণ হারান 40 জনের অধিক নিরপরাধ মানুষ। রেহাই পায়নি পথচারী থেকে শুরু করে শ্রমিক, দোকানদার, এমনকি নিজ ঘরে থাকা 5 বছরের অবুঝ শিশুও। আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে আওয়ামী ঘাতকের বুলেটে শহীদ হন মীর মুগ্ধ। আমাদের ভাই ওখানে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর আমরা তাদের লাশ চাইছিলাম, তার লাশটা
কিন্তু পুলিশ সেই লাশটা আমাদের দেয় নাই, না দিয়ে তারা হলো যে তাদের ট্যাঙ্ক ছিল ওটা তার মাথার উপর দিয়ে নিয়ে গেছে যাতে লাশটা